একটি ছোট্ট গ্রাম, নাম তার শান্তিপুর। নামের মতোই গ্রামটি ছিল শান্ত, নিরিবিলি আর মন ছুঁয়ে যাওয়ার মতো। এই গ্রামেই থাকত একটি কিশোর, নাম তার অনিক। অনিক খুব সাধারণ পরিবারের ছেলে, বাবা একজন কৃষক, মা গৃহিণী। কিন্তু অনিক স্বপ্ন দেখত অসাধারণ হওয়ার। সে চেয়েছিল লেখাপড়া শিখে শহরে যাবে, বড় হবে আর তার গ্রামের নাম উজ্জ্বল করবে। তবে গ্রামের অবস্থা যেমন তেমনই ছিল অনিকের বাস্তবতা। চাষের জমি সামান্য, বাবার আয় কম আর স্কুলে যাওয়ার খরচ জোগানো প্রায় অসম্ভব। তবুও অনিক হাল ছাড়েনি। প্রতিদিন সকালবেলা গরু চড়াতে গিয়ে বই সঙ্গে নিয়ে যেত, মাঠে বসে বসে পড়ত কবিতা, গণিতের অঙ্ক, ইতিহাসের পাতা। অনেকেই মজা করত, কেউ কেউ বলতো পড়াশোনা করে কি হবে, গরু চড়াতেই তো হবে শেষ পর্যন্ত। কিন্তু অনিক বিশ্বাস করত, স্বপ্ন যদি সত্যি করতে চাও তবে পরিশ্রমী সবচেয়ে বড় অস্ত্র। একদিন গ্রামে এলো এক নতুন মানুষ, শহর থেকে আসা, নাম মিজান স্যার। তিনি অবসরপ্রাপ্ত শিক্ষক। তার চোখে পড়ল এই নির্লিপ্ত গ্রামে অনিকের মতো এক আলোকবর্তিকা। একদিন মাঠে বসে অনিকের পড়া দেখে তিনি অবাক হলেন, বললেন, তুই শহরে পড়তে চাস? অনিক মাথা নিচু করে বলল, চাই স্যার, খুব চাই, কিন্তু পথটা তো কাঁটায় ভরা। মিজান স্যার মুচকি হেসে বললেন, তাহলে আমি হব তোর পথ প্রদর্শক। এরপর থেকেই শুরু হল নতুন এক অধ্যায়। মিজান স্যার অনিককে পড়াতে লাগলেন প্রতিদিন বিকেলে। কড়া অনুশীলন, কঠিন প্রশ্ন আর বাস্তব জীবনের গল্পের মধ্যে দিয়ে অনিকের মন তৈরি হতে লাগল আরও বড় স্বপ্নের জন্য। কয়েক মাস পর একদিন গ্রামে একটা খবর এলো, জেলা স্তরে একটা প্রতিযোগিতা হচ্ছে মেধাবী ছাত্রদের জন্য। প্রথম পুরস্কার পুরো 1 বছরের পড়ার খরচ, শহরের নামকরা স্কুলে ভর্তি হওয়ার সুযোগ সহ থাকার ব্যবস্থা। অনেক আবেদন করল এবং মিজান স্যারের কঠোর পরিশ্রমে সে তৈরি হল পরীক্ষার জন্য। পরীক্ষার দিন শহরে গিয়ে দেখে বিশাল বড় স্কুল বিল্ডিং, অসংখ্য ছেলে মেয়ে, চোখে মুখে আত্মবিশ্বাস। অনেক একটু ভয় পেল, কিন্তু মনে করল মায়ের মুখ, বাবার ক্লান্ত চোখ আর মিজান স্যারের কথাগুলো, ভয় নয়, আত্মবিশ্বাসী সবচেয়ে বড় শক্তি। পরীক্ষা দিয়ে বাড়ি ফিরল। কয়েক সপ্তাহ পর ফলাফল এলো, অনেক প্রথম হয়েছে। সারা গ্রামে আনন্দের ঢেউ উঠল। প্রথমবারের মতো শান্তিপুরের কেউ শহরের স্কুলে সুযোগ পেল। বাবা কিছু বলতে পারেননি, শুধু চোখের পানি ফেলেছেন। মা রান্নাঘরে খুশিতে গুনগুন করে গান ধরেছেন। আর মিজান স্যার, তিনি শুধু বললেন, এতদিনের অপেক্ষার শেষ প্রহর এসেছে, এবার শুরু করো তোমার নতুন পথ চলা। অনেক শহরে গিয়ে পড়াশোনা শুরু করল। প্রথম দিকে কঠিন লেগেছিল সব, ভিন্ন পরিবেশ, ব্যস্ততা, একাকিত্ব। কিন্তু গ্রামের দিনের মতোই সে আবার বইয়ের সঙ্গে বন্ধুত্ব করল। নতুন বন্ধুরা পেল, নতুন শিক্ষক পেল, কিন্তু মিজান স্যারের মতো আর কাউকেই পেল না। দিন যায়, মাস যায়, বছর যায়। একদিন অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, পড়াশোনা শেষ করে চাকরি নেয় একটি বড় আন্তর্জাতিক সংস্থায়। কিন্তু সে ভুলে যায়নি কোথা থেকে এসেছে। অ্যান্ড দ্য প্লাস ইজ অন স্কুল গড়ে তোলে, নাম দেয় আলো পাঠশালা। সেখানে গ্রামের সব শিশুরা বিনা খরচে পড়তে পারবে, আর শিক্ষক হবেন এমন মানুষ যারা স্বপ্নের প্রতি দায়বদ্ধ। মিজান স্যার তখন অনেকটা বয়সী হয়ে পড়েছেন, হাঁটা চলায় কষ্ট, চোখে ভালো দেখে না। কিন্তু একদিন স্কুলে একটি অনুষ্ঠানে তাকে নিয়ে যাওয়া হয়। স্কুলের সামনে লেখা থাকে, এই স্কুল উৎসর্গ করা হল মিজান স্যারকে, যিনি একজন অনিককে জাগিয়ে দিয়েছিলেন।
স্যারের চোখে জল চলে আসে। তিনি অনেককে জড়িয়ে ধরে বলেন, আমি তো শুধু একটা বাতি জ্বালিয়েছিলাম, তুই এখন আলো হয়ে পুরো গ্রামটাই আলোকিত করছিস। অনেক মুচকি হেসে বলে, আপনি বাতি না জ্বালালে আমি হয়তো অন্ধকারেই থেকে যেতাম স্যার। একটা সময়ের কথা। বাংলাদেশের এক কোণে সবুজে ঘেরা এক ছোট গ্রাম ছিল, সুন্দরপুর। নামের মতোই গ্রামের পরিবেশ ছিল শান্ত, স্নিগ্ধ আর পরিচ্ছন্ন। ভোরবেলা গরুর গাড়ির শব্দ, পাখির কিচিরমিচির আর মহিলাদের কলসিতে পানি আনার ছল ছল আওয়াজে দিন শুরু হতো। এখানকার মানুষ খুব সাধারণ, পরিশ্রমী আর আন্তরিক। সবাই একে অপরকে ভালোবাসত, সাহায্য করত, সুখ দুঃখ ভাগাভাগি করে চলত। এই গ্রামেই ছিল একজন তরুণ, আব্দুল্লাহ। শহরে চাকরি করতেন, বছরে দু একবার গ্রামে আসতেন বাবা মার সঙ্গে দেখা করতে। 2020 সালের মার্চ মাস, শহর জুড়ে অস্থিরতা। মানুষ মাস্ক পরে, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে ঘুরছে, কেউ কারো খুব কাছে যাচ্ছে না, কারণ ছড়িয়েছে করোনা ভাইরাস নামের এক অদৃশ্য রোগ। হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। আব্দুল্লাহ তখনই শহর থেকে গ্রামে ফিরে এলেন। ভাবলেন, গ্রামই তো সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু দুঃখের বিষয়, তিনি নিজেই ছিলেন ভাইরাসটি বহনকারী, অসচেতনভাবে। ফেরার একদিন পর থেকেই আব্দুল্লাহর গলা ব্যথা, হালকা জ্বর আর কাশি শুরু হল। প্রথমে সবাই ভাবল বসন্ত জ্বর, কিন্তু 3 দিনের মধ্যে তার অবস্থা খারাপ হতে থাকল। রাতে ঘুমাতে পারতেন না, দম বন্ধ হয়ে আসত। গ্রামের প্রবীণ মানুষ হারুন মাস্টার সব খবর রাখতেন। তিনি হাটের একমাত্র টিভি আর রেডিও থেকে শুনেছিলেন এই ভাইরাস খুব ছোঁয়াচে। একবার একজন ধরলে গোটা গ্রাম আক্রান্ত হতে পারে। তড়িগড়ি করে তিনি গ্রামে মাইকিং করালেন, সবার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু ভাইরাস শহর থেকে ছড়াচ্ছে, আমাদের সচেতন হতে হবে। আব্দুল্লাহ ভাইয়ের জ্বর, তাই তাকে কিছুদিন আলাদা রাখা হবে। শুরু হলো বিরূপ প্রতিক্রিয়া। কেউ বলল, আব্দুল্লাহর বাড়ির লোকজনকে ঘরবন্দি করতে হবে। কেউ আবার বলল, ওদের বাড়ি বাদ দিয়ে অন্য রাস্তা দিয়ে যাতায়াত করো। মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়তে লাগল। তখনই একদল তরুণ এগিয়ে এলো। গ্রামের যুব সংগঠনের সদস্য রাহাত, সাবিনা ও শফিক সবাইকে বলল, ভয় না পেয়ে সাবধান হওয়াটাই এখন প্রয়োজন। চলুন আমরা কোয়ারেন্টাইনের ব্যবস্থা করি। স্কুল হরকে সাফ সুতরো করে কোয়ারেন্টাইন বানানো হল। সেখানে রাখা হলো আব্দুল্লাহকে। পাশের বাজার থেকে ডাক্তার আনানো হল। গ্রামের ছোট ফার্মেসি থেকে অক্সিজেন সিলিন্ডারও জোগাড় করা হল। তরুণেরা প্রতিদিন দরজার বাইরে খাবার রেখে যেত, ফোনে কথা বলত, সাহস দিত। আব্দুল্লাহ ধীরে ধীরে সুস্থ হতে থাকলেন। 14 দিন পর তার টেস্ট নেগেটিভ এলো। পুরো গ্রাম যেন হাঁপ ছেড়ে বাঁচল। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষ সচেতন হয়ে উঠল। স্কুল বন্ধ থাকলেও শিক্ষকেরা শিশুদের বাড়িতে গিয়ে পড়াতেন। হাটে দোকানে সবাই মাস্ক পরে যেত। নলকূপের পাশে সাবান ঝুলিয়ে রাখা হতো, যেন সবাই হাত ধুতে পারে। রোজ শুক্রবারে গ্রামের সবাই একত্রিত হয়ে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিত। মেয়েরা নিজ হাতে মাস্ক সেলাই করত, বাচ্চারা হাত ধোয়া শেখাত গান গেয়ে। সুন্দরপুর ধীরে ধীরে হয়ে উঠল আশেপাশের গ্রামের রোল মডেল। অনেক দূরের গ্রামের মানুষও এসে শেখে কিভাবে করোনা মোকাবিলা করা যায়, সচেতনতা, দায়িত্ববোধ আর সহযোগিতার মাধ্যমে। আব্দুল্লাহ আবারও সুস্থ হয়ে শহরে ফিরলেন। তবে যাওয়ার আগে বলেছিলেন, আমার গ্রাম আমাকে নতুন জীবন দিয়েছে। আমি প্রতিজ্ঞা করি, সব জায়গায় সুন্দরপুরের মতো সচেতনতা ছড়িয়ে দেব। একটি অদৃশ্য ভাইরাস পুরো পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল। একটি ছোট গ্রামে বাস করতেন রমিজ উদ্দিন নামের এক কৃষক। তার ছিল না বড় জমিজমা, না ছিল কোনো সহায় সম্পদ। বাবা মায়ের মৃত্যুর পর পুরনো ভাঙা ঘর আর অল্প কিছু জমি ছিল তার সম্বল। প্রতিদিন ভোরবেলা রমিজ মাঠে যেতেন, মাথায় ঝুড়ি, কাঁধে লাংলো। সারা দিন হাড় ভাঙা খাটুনি শেষে রাতে ক্লান্ত শরীরে ঘরে ফিরতেন। কিন্তু প্রকৃতি ছিল যেন তার বিরুদ্ধে। কখনো অতিবৃষ্টি, কখনো খরা, ফসল ঠিকমতো হতো না। বাজারে ফসল বিক্রি করতে গেলে দাম পেতেন না। একবারের কথা, ধার করে সার বীজ কিনে ধানের চাষ করেছিলেন। মনে ছিল অনেক আশা, এবার যেন সব ঠিক হয়। কিন্তু দুর্ভাগ্য মৌসুমের মাঝপথেই বন্যা এলো।
সব ধান পানিতে তলিয়ে গেল। ঋণের বোঝায় তিনি ভেঙে পড়লেন। গ্রামে অনেকে তাচ্ছিল্য করল, কেউ কেউ কটু কথাও বলল। কিন্তু রমিজ হাল ছাড়লেন না, চোখ মুছে আবার উঠলেন। ছোট ছেলেটিকে পড়ালেখা করাচ্ছেন, যেন সে একদিন কৃষকের মতো হাহুতাশ না করে নিজের ভাগ্য নিজে গড়ে নিতে পারে। রমিজের জীবন কষ্টে ভরা হলেও তার মধ্যে ছিল অদম্য এক সাহস। সে বুঝে গিয়েছিল জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে লড়াইয়ের মাঝেই। এইভাবে এক দুঃখী কৃষক আমাদের শিখিয়ে যায়, স্বপ্ন দেখতে কখনো ভুল নয়, আর লড়াই কখনো বৃথা যায় না। এক গ্রামে থাকত দুই বন্ধু, সাকিব আর হৃদয়। সাকিব ছিল শান্ত স্বভাবের, একটু লাজুক, আর হৃদয় ছিল একেবারে উল্টো, দুষ্টু, হইচই প্রিয় আর একটু মেয়ে পাগল টাইপের। তবে যতই আলাদা হোক, তাদের বন্ধুত্ব ছিল অনেক পাকা। কিন্তু সমস্যাটা ছিল হৃদয়ের একটা অভ্যাস নিয়ে। রাস্তায়, বাজারে, স্কুলে বা মেলায় যেখানেই কোনো মেয়ে দেখত, সঙ্গে সঙ্গে ব্যাক সাউন্ড করে বলতো, ওই দেখ কি সুন্দর। আর তারপর শুরু হতো তার নানা স্টাইল দেখানো, চুলে হাত দেয়া, গলার আওয়াজ বদলানো। সাকিব প্রথমে এসব দেখে শুধু হেসে চুপ থাকত। কিন্তু একদিন এমন ঘটনা ঘটল যা তাদের জীবনের দৃষ্টিভঙ্গিই পাল্টে দিল। একদিন স্কুল ছুটির পর দুজনেই বাজারের দিকে যাচ্ছিল। হঠাৎ হৃদয়ের চোখে পড়ল এক মেয়ে, চশমা পরা, সাদা ড্রেস, ব্যাগ কাঁধে। স্বভাব মতো সে বলল, ওই দেখ কি ক্লাসিক সুন্দরী, চল একটু ইমপ্রেস করি। বলেই সে ব্যাক সাউন্ড করে সামনের দিকে এগিয়ে গেল, মুখে হাসি আর চোখে তারকার ঝিলিক। সাকিব একটু দূরে দাঁড়িয়ে দেখছিল। মেয়েটি হঠাৎ ঘুরে দাঁড়াল এবং বলল, তোমার নাম হৃদয় না? হৃদয় তো অবাক, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে চেনো? মেয়েটি হাসল, আমি তোমার মামার মেয়ে, নাসরিন আপু, চেনা চেনা লাগছে না? হৃদয়ের মুখ লাল হয়ে গেল লজ্জায়। এতদিন যাকে রাস্তায় দেখে চোখ বড় করত, স্টাইল মারত, সে তো নিজের আত্মীয়। সেই দিন থেকেই হৃদয়ের মধ্যে একটা পরিবর্তন এলো। সে বুঝতে পারল, পথে ঘাটে কাউকে দেখে শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে মন্তব্য করা কতটা ভুল হতে পারে। এক গ্রামে থাকত দুই বন্ধু, গোপাল আর বিপুল। গোপাল ছিল খুব সাদাসিধে, একটু বোকা টাইপের, আর বিপুল ছিল বুদ্ধিমান, একটু চালাকও বলা চলে। তবু তারা ছিল খুব ভালো বন্ধু। একদিন গোপাল ও বিপুল হাঁটতে হাঁটতে মাঠের ধারে গেল। হঠাৎ গোপাল একটা ঝোপের ভেতর চকচকে কিছু দেখতে পেল। ওই বিপুল, ওইটা দেখ, নিশ্চয়ই সোনার কিছু, বলে গোপাল লাফ দিয়ে ছুটে গেল। বিপুল একটু দেখে বলল, এটা তো আসলে একটা পেতলের পুরনো হাঁড়ি। তাহলে এটা বিক্রি করে আমরা অনেক টাকা পাব, তাই না? গোপাল চোখ বড় বড় করে বলল। বিপুল একটু হেসে বলল, তুই থাক, আমি কথা বলি গ্রামের মোহরলালের সঙ্গে, উনি পুরনো জিনিস কেনেন। পরদিন বিপুল হাঁড়িটা নিয়ে একাই গেল মোহরলালের কাছে। গোপালকে বলল, তুই আমার বাড়িতে দাঁড়া, আমি গিয়ে দেখি। মোহরলাল হাঁড়ির দাম দিল 20 টাকা। বিপুল গোপালকে এসে বলল, ওই হাঁড়ি কোনো দামই না, মাত্র 2 টাকা দিল, আমি তো নিজেই লজ্জায় ফিরিয়ে এনেছি। গোপাল মাথা নুইয়ে বলল, তুই তো অনেক চালাক, তোর সিদ্ধান্তই ঠিক। কিন্তু এরপর একদিন গোপাল হাটে গেল। হাটের এক দোকানে এসে হুবহু সেই রকম আর একটা হাঁড়ি দেখল, যার দাম লেখা ছিল 50 টাকা। তখন গোপাল সব বুঝতে পারল। সে কিছু না বলে ফিরে এলো। পরদিন সকালে সে বিপুলকে বলল, বন্ধু, আজ আবার মাঠে চল, ঝোপের ভেতর আমি আরো কিছু চকচকে জিনিস দেখেছি। বিপুল লোভে পড়ে সঙ্গে গেল। গোপাল তাকে ঝোপের মধ্যে ঢুকিয়ে বলল, ভেতরে ঢুকে ভালো করে দেখ, এবার যেন দারুণ কিছু। বিপুল ঢুকতেই গোপাল বাইরে থেকে কাঁটা ঝোপ টেনে ধরল। বিপুল আটকে গেল ভেতরে। গোপাল হেসে বলল, এইবার তুই ভেবে দেখ। নন্দীগ্রাম, পূর্ব বাংলার এক মনোরম গ্রাম, যেখানে মাটির গ্রানে মিশে আছে ইতিহাস আর পরিশ্রম।
সেই গ্রামে ছিল এক কৃষক, নাম তার রফিকুল ইসলাম। গ্রামের সবাই ডাকে রফিক কাকা নামে। তার জীবনে ছিল না বিলাসিতা, ছিল না শহরের চাকচিক্য, কিন্তু ছিল একটা স্বপ্ন, এই মাটিকেই আপন করে গড়ে তোলা, যেমন করে একজন শিল্পী গড়ে তোলে তার ভাস্কর্য। রফিক কাকার ছিল মাত্র 1 বিঘা জমি। তাতে সে ধান, সবজি আর কোনো বছর সরিষা চাষ করত। গরু ছিল 2টা, ছেলে মেয়ে ছিল 3 জন, বড় মেয়ে রুনা, ছেলে মিজান আর ছোট্ট মেয়ে রিমু। স্ত্রী হালিমা সব সময় পাশে থেকেছে ছায়ার মতো। 1 বছর বৃষ্টি একেবারেই হলো না, মাটি ফেটে চৌচির, চারপাশে হাহাকার, ফসল গেল, খাওয়ার মতো কিছু নেই। সরকারের সাহায্য এলো দেরিতে, আর যা এলো তা সব গেল গুণধর আর বড়লোক চাষিদের পেটে। রফিকের স্ত্রী হালিমা বলল, চলো শহরে যাই, বাচ্চাগুলো ভবিষ্যৎ তো ভাবতে হয়। রফিক মাথা নাড়ল, না হালিমা, আমি মাটিকে ফেলে যেতে পারি না। আমি জানি একদিন এই মাটিই আমাদের ফিরিয়ে দেবে। রফিক শুরু করল নিজের লড়াই। সে প্রতিদিন ভোরবেলা উঠত, নদী থেকে কলস ভরে পানি আনত এবং এক এক ফোঁটা পানি ফেলে সে তার জমিকে বাঁচানোর চেষ্টা করত। লোকেরা হাসত, এই 1 বিঘা জমির জন্য এত কষ্ট, পাগল হয়েছে রফিক। কিন্তু সে শুনত না। সে জানত যে মাটিতে ঘাম ফোটে সেই মাটিতেই ফসল ফোটে। সে শুধু পানি ঢালেনি মাটিতে, ঢেলেছে তার ভালোবাসা, আস্থা আর জীবনের সবটুকু শক্তি। একদিন বৃষ্টি এলো না, অঝোর বর্ষা না, কিন্তু মাটি ভিজল। সেই বছর যখন সবার ফসল গেল, রফিক কাকার জমি থেকে উঠল হাইব্রিড সবজি। পটল, বেগুন, লাউ সবই হলো প্রচুর। সে রাসায়নিক সার ব্যবহার করত না, নিজ হাতে তৈরি করত জৈব সার। তার জমির সবজি ছিল একেবারে বিষমুক্ত, টাটকা ও সুস্বাদু। একজন কলেজের অধ্যাপক যিনি গ্রামে এসেছিলেন গবেষণার কাজে, সেই তিনিই বললেন, রফিক ভাই, আপনার কৃষিকাজ আধুনিক কৃষকদের চোখ খুলে দিতে পারে। আপনি শুধু কৃষক না, আপনি এক উদাহরণ। রফিক কাকার খ্যাতি ছড়িয়ে পড়ল। তার থেকে অনেকেই শিখতে এলো যে কিভাবে ছোট জমিতেও সঠিক পরিকল্পনা, জৈব সার ও পরিশ্রম দিয়ে বড় সাফল্য আনা যায়। 2 বছর পরে সরকারের সহযোগিতায় রফিক প্রতিষ্ঠা করল নন্দীগ্রাম কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে গ্রামের তরুণ তরুণীরা শেখে আধুনিক কৃষির কৌশল। রফিক কাকার ছেলে মিজান পড়ালেখা শেষ করে বাবার সঙ্গে যুক্ত হল নতুন প্রযুক্তি নিয়ে। আসল ড্রিপ ইরিগেশন, স্মার্ট মোবাইল অ্যাপ, বাজার সংযোগ। আজ রফিক কাকা আর শুধু একজন কৃষক না, তিনি নন্দীগ্রামের আলোকবর্তিকা। তার গল্প পড়ানো হয় এখন স্কুলে, লেখা হয়েছে পত্রিকায়, দেখানো হয় টিভিতে। তবুও তিনি একই রকম আছেন। ভোরে উঠেন, মাটিতে নামেন আর সূর্য অস্ত যাওয়া পর্যন্ত কাজ করেন। একদিন গ্রামের এক ছোট ছেলে এসে জিজ্ঞেস করল, রফিক কাকা, আপনি এত বড় হলেন কিভাবে? রফিক কাকা হাসলেন, কাঁধে হাত রেখে বললেন, আমি শুধু মাটিকে ভালোবেসেছি আর পরিশ্রম করতে কখনো ভয় পাইনি। মনে রেখো, তোমার ঘাম যতই ছোট মনে হোক, একদিন সেই ঘামই সোনার ফসল হয়ে উঠবে। মাটিকে ভালোবাসলে মাটি তোমাকে ফেরাবে না। সফলতা আসে ধৈর্য আর সততার সঙ্গে লেগে। বাংলাদেশের দক্ষিণের এক গ্রাম ছিল চর সুবর্ণপুর। গ্রামের চারপাশে ধান ক্ষেত, মাঝখানে কাঁচা রাস্তা আর দূরে দূরে কিছু কাঁচা পাকা ঘর। গ্রামের মানুষ সহজ সরল, পরিশ্রমী আর ধর্মভীরু। এই গ্রামের মানুষদের মধ্যে একটা অদ্ভুত বিশ্বাস ছিল, রাতে যখন হঠাৎ রোদ ওঠে, আবার বৃষ্টি নামে, আবার রোদ ফিরে আসে, তখন অশরীরীরা জেগে ওঠে।
বৃদ্ধরা বলতো এই তিনের মিলন মানেই অশুভ কিছু। রাতের বেলা এই খেলা প্রকৃতির না, বরং অন্য কারো। এই কথা শুনে অনেকে হেসে উড়িয়ে দিত, কেউ কেউ ভয় পেত, তবে কেউই এই বিশেষ আবহাওয়ার রাতে বাইরে বের হতো না। গফুর আলী এক পরিশ্রমী কৃষক। গল্পের নায়ক গফুর আলী। বয়স প্রায় ৪৫, লম্বা গড়ন, মুখে হালকা দাড়ি আর গায়ে পুরনো পাঞ্জাবি। সে ছিল একজন খাঁটি কৃষক। দিনের বেশিরভাগ সময় সে মাঠেই কাটাত। বউ ময়না বিবি আর ছেলে শিহাব ছিল তার পরিবার। গফুর কখনো কোনো কুসংস্কারে বিশ্বাস করত না। তার মতে ভূতপ্রেত বলে কিছু নেই, সবই মানুষের বানানো গল্প। একদিন সকাল থেকেই আবহাওয়া ছিল অদ্ভুত। সকালবেলায় গরম রোদ, বেলা বাড়তেই মেঘ করে আসে, এরপর ঝমঝমিয়ে বৃষ্টি নামে, হঠাৎ হঠাৎ আবার রোদের ঝলক। বিকেলের দিকে সূর্য আর বৃষ্টির মাঝে তৈরি হয় একটা সুন্দর রংধনু। সবাই বলাবলি করছিল আজ রাতে কিছু একটা হবে। রহস্যময় রাত শুরু। গফুর আলী তখনও খেতে। ধান কাটা প্রায় শেষ। বৃষ্টির পর জমি ভিজে গেছে, খচ্চর নিয়ে সে ফিরছিল। চারপাশে তখন অন্ধকার, বিদ্যুৎ নেই, কুয়াশা জমেছে। পথের পাশের বড় পুরনো বটগাছটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। গফুর তাকিয়ে দেখল তার পা মাটি ছুঁয়েই না, পায়ের বদলে শুধু একটা ধোঁয়ার মতন ছায়া। গফুর ভয় পেয়ে খচ্চরকে চাবুক মারে। কচ্ছর পাগলের মতো ছুটতে থাকে। পেছন থেকে হালকা কাঁদার আওয়াজ শুনতে পায় সে, যেন কেউ কাঁদছে। ফিরে এসো, আমি একা। গ্রামে ছড়ায় আতঙ্ক। গ্রামে ফিরে গফুর হাঁপাতে হাঁপাতে সবাইকে ডাকে। গ্রামের চায়ের দোকান, হাফিজ মোল্লার বারান্দা আর হাকিম চাচার উঠানে একে একে সবাই জড়ো হয়। গফুর কান্না জড়িত গলায় বলে, আমি ভূত দেখছি চাচারা, সত্যি বলছি। বটগাছটার নিচে সাদা শাড়ি পরা এক মহিলা, চোখে আগুনের মতো আগুন। লোকজন স্তব্ধ, কেউ হাসে না। হাকিম চাচা, বয়স ৮৫, গ্রামের সবচেয়ে পুরনো মানুষ। তিনি বলেন, বছর ৩০ আগে ওই বটগাছের নিচে এক গর্ভবতী মেয়ে আত্মহত্যা করেছিল। বর ছিল শহরে, আর পরিবার তার বিয়ে মানেনি। সেদিনও এমনই আবহাওয়া ছিল, রোদ, বৃষ্টি আর রাত। লোকজন বুঝে যায় ব্যাপারটা হালকা নয়। পরদিন সকালে গ্রামের মসজিদের ইমাম সাহেব মিলাদের আয়োজন করেন। ধূপধুনা দিয়ে বটগাছের নিচে কোরআন খতম হয়, কিন্তু মানুষের মনে ভয় কমে না। কেউ কেউ বলে, কাল রাতেও আবার ওই ছায়াটা দেখা গেছে। গফুরের মন খারাপ। সে সাহস করে আবার ওই গাছের কাছে যায় এক দুপুরে। খোঁজে একটা পায়ের ছাপ, সাদা কাপড়ের টুকরো আর কিছু শুকনো ফুল পড়ে আছে মাটিতে। তখন তার মনে সন্দেহ হয়, এটা কি কোনো মানুষের কাজ, নাকি সত্যি অদ্ভুত। চাঁদপুর নামের একটা গ্রাম ছিল, খুবই সুন্দর। গ্রামের মানুষগুলো সাধারণ, সরল আর পরিশ্রমী। সেখানে থাকত দুই ছেলেবেলা থেকে বড় হওয়া বন্ধু, জামাল আর কামাল। কামাল ছিল সাদা সিধে, কারো খারাপ চায় না, অন্যকে সাহায্য করতেই ভালোবাসে। তবে ওর একটু বোকাসুলভ স্বভাব ছিল। জামাল ছিল চতুর, একটু বেশি হিসেবি, আর বললে হয় লোভী। সুযোগ পেলেই নিজের লাভের জন্য অন্যকে ঠকাতে দ্বিধা করত না।
তবুও তাদের বন্ধুত্ব অটুট ছিল, যেন এক মাটির দুই ফুল। একদিন কামালের মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, ওষুধ আনতে হবে, না হলে বিপদ হতে পারে। কিন্তু কামালের ঘরে 1 টাকাও নেই। এই কথা শুনে জামাল এলো কামালের কাছে। সে বলল, বন্ধু, চিন্তা করিস না, আমি একটা দারুণ খবর পেয়েছি। বনের ভেতরে একটা পুরনো বাড়িতে নাকি গুপ্তধন আছে। যদি সেটা পেয়ে যাই তাহলে সব সমস্যার সমাধান। কামাল বলল, ধন দিতেই যদি মা ভালো হয়, চল তো খুঁজে দেখি। তারা পরদিন সকালেই রওনা হলো। গভীর জঙ্গলের মাঝে এক জায়গায় গিয়ে দেখতে পেল একটা পুরনো ভাঙা কুটির। কুটিরের ভেতরে একটা মাটির হাঁড়ি, মুখ বন্ধ। জামাল তো খুশিতে লাফিয়ে উঠল। সে বলল, বন্ধু, এই হাঁড়ি নিশ্চয়ই গুপ্তধনের। তবে এক কাজ কর, ভাগ হবে, আমার 70%, তোর 30%। কামাল হেসে বলল, ঠিক আছে জামাল ভাই, তুই চালাক, তুই বেশি রাখো। কিন্তু হাঁড়ির মুখ খুলতেই দেখা গেল ভেতরে পচা চাল আর একটা কাগজ। কাগজে লেখা, লোভ করলে কিছুই পাবি না, তবে মন সৎ হলে জীবনেই হারবি না। শ্যামপুর ছিল এক শান্ত সবুজে ঘেরা ছোট্ট গ্রাম। চারদিকে ধানক্ষেত, পুকুর, তাল গাছ আর মাটির রাস্তা। গ্রামের মানুষদের জীবনের প্রধান অবলম্বন ছিল কৃষিকাজ। গ্রামের প্রতিটি সকালই শুরু হতো মাটির গন্ধ আর কাকের ডাকে। আর এই গ্রামেরই একজন ছিল হারুন মিয়া, একজন সৎ, পরিশ্রমী এবং নিঃস্বার্থ কৃষক। হারুন মিয়া ছিল প্রায় 50 ছুঁই ছুঁই। তার স্ত্রী মমতাজ বেগম আর একমাত্র ছেলে রিফাতকে নিয়ে সে তার ছোট কুড়ে ঘরে বসবাস করত। জীবনে খুব বেশি কিছু ছিল না তার, তবে ছিল একটা ছোট খালি জমি আর কাঁধে অক্লান্ত পরিশ্রমের শক্তি। প্রতি বছর বর্ষা এলেই হারুন মিয়া তার জমিতে ধান চাষ করত। তবে এবছরের আষাঢ় পেরিয়ে শ্রাবণ এসে গেলেও আকাশে মেঘ জমছিল না, বৃষ্টি হচ্ছিল না এক ফোঁটাও। মাঠের মাটি ফেটে চৌচির, বীজ শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। শ্যামপুর গ্রামের প্রতিটি কৃষক দুশ্চিন্তায় ছিল, কিন্তু হারুন মিয়া যেন একটু বেশিই দুশ্চিন্তায় ছিল। একদিন সকালে সে মাঠে গিয়ে ফাঁটা জমির উপর দাঁড়িয়ে আকাশের দিকে চেয়ে বলল, হে আল্লাহ, আমি কখনো কষ্ট দিইনি, একটু মেহেরবানি করো, একটু বৃষ্টি দাও। সেই দিন বিকেলে সে বাজার থেকে ফেরার পথে দেখে গ্রামের চৌরাস্তার মোড়ে কৃষকরা জড়ো হয়েছে। কেউ কেউ বলছে, আবহাওয়ার অফিস বলেছে এবার নাকি বর্ষা কম পড়বে। আবার কেউ বলছে, সব সম্ভবত শুকনোতেই চাষ শেষ করতে হবে। হারুন মিয়া বাড়ি ফিরে ছেলেকে বলল, রিফাত, তোর পড়াশোনা থামাতে দেব না, ফসল না হলে ধার করব, তবু তোর স্কুল বন্ধ হবে না। রিফাত কিছু না বলে বাবার পাশে বসে। মায়ের চোখে জল, কিন্তু মুখে কিছু বলে না। রাতে ঘরে বাতাস চলছিল না। সবাই যখন ঘুমানোর চেষ্টা করছিল, ঠিক তখন বাইরে হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করল। মেঘে আকাশ ঢাকা পড়ল। এক সময় শুরু হলো বজ্রপাতের শব্দ, এবং হঠাৎ 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি নামল। হারুন মিয়া দৌড়ে উঠোনে এসে দাঁড়াল, মুখ তুলে বৃষ্টির ফোঁটাগুলো গায়ে পড়তে দিল। তার চোখে জল, তবে সেটা দুঃখের নয়, আনন্দের। আলহামদুলিল্লাহ, সে বারবার বলছিল। পরপর 3 দিন ধরে বৃষ্টি হল। গ্রামের প্রতিটি পুকুর, খাল আর মাঠে পানি জমল। হারুন মিয়া সেই পানি ধরে রাখার জন্য তার জমির চারপাশে ছোট ছোট বাঁধ দিল। জমি যেন আবার জীবন্ত হয়ে উঠল। বৃষ্টি থামার পরপরই সে আবার জমিতে কাজ শুরু করল। কাদা, পানি, পা ফেটে যাওয়া শরীর, কিছুই তাকে থামাতে পারল না। রোদ উঠতেই সে তার মাথায় গামছা বেঁধে হাতে কোদাল নিয়ে নেমে পড়ত মাঠে।
গ্রামের অন্যান্য কৃষকও আবার নতুন করে আশাবাদী হয়ে উঠল। হারুন মিয়ার মতো সবার চোখে জ্বলতে লাগল নতুন আশার আলো। 2 মাস পর যখন ধানগুলো মাথা তুলে দাঁড়ালো, গ্রামের মাঠ যেন সোনার মতো ঝলমল করতে লাগল। সেই দৃশ্য দেখে কারো চোখে জল, কারো মুখে হাসি। একদিন সকালে হারুন মিয়া জমিতে ধান কাটছিল। হঠাৎ গ্রামে স্কুলের শিক্ষক মঈন স্যার এলেন। তিনি বললেন, হারুন ভাই, শুনলাম আপনার ধান খুব ভালো হয়েছে। হারুন মাথা নিচু করে লজ্জা মিশ্রিত গলায় বললেন, হ্যাঁ স্যার, আল্লাহর রহমত, এবার ভালোই ফলন হয়েছে। ভেবেছিলাম শেষ হয়ে যাবে সব, কিন্তু বৃষ্টি এসে বাঁচিয়ে দিল।